সবাইকে স্বাগতম পেভিলিয়নের পডকাস্ট কত কথা বলে দিতে। আজকে আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন শরীফুল হক। আমরা কথা বলবো ইউরোপিয়ান ফুটবলে কেন ক্লাব লিজেন্ডরা ক্লাব ম্যানেজার হিসেবে খুব বেশি ভালো করতে পারছেন না। তো আমরা সবাই জানি যেটা সবচেয়ে রিসেন্ট উদাহরণ সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলশায়ার কিছুদিন আগে স্যাক হয়েছেন বা তাকে ক্লাব ছেড়ে চলে যেতে হয়েছে, সেটা যাই হোক। তো সোলশায়ারের উদাহরণ থেকে যেটা বলতে চাচ্ছিলাম যে সোলশায়ার আসলে ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে গ্রেটেস্ট মোমেন্টার একটা জন্ম দিয়েছিলেন 1999 চ্যাম্পিয়ন্স লিগে। তিনি বার্সেলোনার মাঠে ন্যু ক্যাম্পে বায়ার্ন মিউনিখের এগেনস্টে লাস্ট মিনিটে একটা গোল দিয়েছিলেন, যেটা থেকে আসলে ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। এছাড়াও তিনি চ্যাম্পিয়ন্স লিগে বা প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হয়ে বেশ দারুণ কিছু মুহূর্তে জন্ম দিয়েছিলেন। সো সব কিছু মিলেই বলা যায় যে সোলশায়ার ইউনাইটেডের ইতিহাসের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ারদের একজন। এবং ইউনাইটেডের যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন আমরা জানি যে মরিনহো চলে যাওয়ার পরপর ওই সময়টাকে খুবই একটা বাজে সময় ছিল ইউনাইটেডের জন্য। সেখান থেকে কিন্তু তিনি ইন্টারিম কোচ হিসেবে শুরুতে বেশ দারুণ করেছিলেন। এরপরও পূর্ণকালীন দায়িত্ব নেওয়ার পর প্রথম 2 সিজনে তিনি খারাপ করেননি। প্রথমবার তিনি চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিলেন এবং গতবার তো সেকেন্ডই হয়েছিলেন তার দলকে নিয়ে, ইউনাইটেডকে নিয়ে। বাট এই সিজনটা তার জন্য একেবারে ভালো যায়নি। এই সিজনের তিনি বেশ কিছু ব্যাকিং পেয়েছিলেন, রোনালদো, ভারানে বা সানচোদের মতো প্লেয়ারকে আনতে পেরেছিলেন, কিন্তু ম্যাচের রেজাল্টটা তার ফেভারে ছিল না এবং ইউনাইটেড একের পর এক ম্যাচ খারাপ করছিল। শেষ পর্যন্ত ওয়াটফোর্ডের কাছে হারার পরে তাকে চলে যেতে হয়। সো সোলশায়ারের উদাহরণ দিয়ে বলা যায় যে ইউনাইটেড আসলে যেটা চেয়েছিল সোলশায়ারের কাছ থেকে সেটা পায়নি। শুধু সোলশায়ার না, আমরা জানি যে রোনাল্ড কোম্যান বা ইদানিংকালে আন্দ্রেয়া পির্লোর মতো প্লেয়ার যারা আসলে ওইটা করতে পারেনি। তো আমি একটু আনন্দের কাছে শুরুতে জানতে চাইবো যে ক্লাব লিজেন্ডরা আসলে যে ভালো করতে পারছে না, এটার জন্য আমরা কয়েকটা কারণ আমরা দেখতে পারি। এক নম্বর কারণ হয়তো আমরা বলতে পারি যে ক্লাব লিজেন্ডরা কি যথেষ্ট কারণগুলো আসলে কী হতে পারে। তারা কি যথেষ্ট কুইক লার্ন করতে পারছে না, তারা কি যথেষ্ট অ্যাডাপ্টেবল না, তারা কি যথেষ্ট টাইম পাচ্ছেন না, নাকি তাদেরকে টাইমের আগে নিয়ে আসা হয়েছে। সো আমি একটু আনন্দের কাছে শুরুতে জানতে চাইবো যে সোলশায়ারের উদাহরণ দিয়ে, এর সঙ্গে অবশ্যই কোম্যানেরটা, যে প্রথমে সোলশায়ারে কী প্রবলেম ছিল বলে আপনার মনে হয় এবং এরপর কোম্যানেরটা। ধন্যবাদ অমলান ভাই। সোলশায়ারের এই স্যাকিংটা খুবই রিসেন্ট ঘটনা এবং এর কিছুদিন আগেও 1-1.5 মাস আগে কোমানকে বরখাস্ত করা হয়েছিল বার্সেলোনা থেকে। তো যেটা আপনি বলছিলেন যে এটা একদমই সত্যি কথা যে তাদেরকে আসলে কোনো প্রপার সময় না দিয়ে এবং ওভাবে তারা অবশ্যই ক্লাব লেজেন্ড এবং তাদেরকে ম্যানেজার হিসেবে আনাই হয়েছে ক্লাবের আইডেন্টিটি। বিশেষ করে সোলশায়ারকে এই ব্যাপারে ক্রেডিটও দেওয়া হয়েছে যে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ডিএনএ যেটাকে বলা হয় সেটাকে তিনি রিইনস্টেট করতে পেরেছিলেন। বা কোমানকেও আসলে ওভাবেই তাকে চিন্তা করা হচ্ছিল যে বার্সেলোনার যে বর্তমান পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল পরিস্থিতি চলছে, তিনি সেখানে হাল ধরতে পারবেন, কিন্তু তিনি সেটা পারেননি এবং তিনি বোর্ড ম্যানেজমেন্ট, প্লেয়ার ম্যানেজমেন্টের দিক থেকেও তিনি যেমন কিছুটা ব্যর্থ হয়েছেন, তেমনি ফলাফল আনার ব্যাপারে তিনি ব্যর্থ হচ্ছিলেন। তো সোলশায়ারকে নিয়ে একটু কথা বলি যে সোলশায়ার আসলে অবশ্যই জনপ্রিয় একজন ফিগার ছিলেন, তাকে প্লেয়াররা পছন্দ করতেন, কিন্তু তিনি আসলে ধরাটা খেয়েছিলেন আসলে তিনি কোনো সিস্টেমের আন্ডারে বা কোনো ট্যাকটিক্যালি তিনি অতটা সাউন্ড হিসেবে তিনি আসলে ম্যান ইউনাইটেডকে ম্যানেজ করতে পারছিলেন না। তিনি অবশ্যই তিনি ভালো একজন ম্যানেজার হিসেবে ভালো ছিলেন, কিন্তু যখন আসলে তিনি তার খেলাটা নির্ভর করতো প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর, সেই হিসেবে আসলে কোনো ম্যানেজার আসলে এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর নির্ভর করে তিনি একটা দলকে চালাতে পারেন না। তিনি যখন প্রত্যেকটা ম্যাচেই আসলে তার রোনালদোর গোল করার উপর নির্ভর করে থাকতে হতো বা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ব্রিলিয়ান্ট পারফরমেন্সের উপর নির্ভর করে থাকতে হতো, সেটা আসলে কোনো ম্যানেজারের জন্যই আসলে ভালো কোনো ফল বয়ে আনে না। যেটা আমরা আসলে কোমানের ক্ষেত্রেও দেখেছি যে কোমান আসলে অনেকটাই মেসি নির্ভর ছিলেন তার প্রথম সিজনে, এবং মেসি চলে যাওয়ার পর যে বার্সেলোনা পুরোটাই ভেঙে পড়ছিল, সেখানে গ্রিজমানও ছিলেন না, সেখানে আসলে ভালো কোনো সিস্টেমে তিনি দলকে খেলাতেও পারছিলেন না এবং যেটাকে বলা হয় বার্সেলোনা আইডেন্টিটিটা তিনি আসলে রিইনস্টেট করতে পারেননি, যেটা আসলে বার্সেলোনার ভক্তরা বা বার্সেলোনা বোর্ডও যেটাকে আসলে পছন্দ করে থাকে সেটাও তিনি আসলে ইন্টিগ্রেট করতে পারেননি। সেই ব্যাপারগুলোই আসলে লেজেন্ড প্লেয়াররা আসলে যখন তিনি ম্যানেজার হিসেবে তারা দায়িত্ব নিয়েছেন, তারা এই জিনিসটাকে ভালো মতো কাজে লাগাতে পারেনি। একটু ব্যাপারটা খেয়াল করে দেখুন যে লেজেন্ড প্লেয়াররা ছিলেন কিন্তু পেপ গার্দিওলাও, লেজেন্ড প্লেয়ার ছিলেন ইয়োহান ক্রুয়েফও, কিন্তু এবং লেজেন্ড প্লেয়ার ছিলেন জিনেদিন জিদানও, যিনি রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগগুলো জিতেছেন এত টানা কয়েকবার। তারা কিন্তু লেজেন্ড প্লেয়ার থেকে লেজেন্ড ম্যানেজার কাতারে মোটামুটি যেতেও পেরেছেন, পেপ গার্দিওলা, ইয়োহান ক্রুয়েফ, জিনেদিন জিদান। সেই তুলনায় কিন্তু আসলে সোলশায়ার বা ল্যাম্পার্ড বা এদিকে কোমান, তারা কিন্তু আসলে এই পর্যায়ে তারা যেতে পারেননি আসলে। অমলান ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আসলে কোথায় এই ঘাটতিটা থেকে যাচ্ছে, যদি এই রিসেন্ট
কয়টা উদাহরণ থেকে রিসেন্ট কয়টা উদাহরণ থেকে সোলশার, ল্যাম্পার্ড বা কোমানের ক্ষেত্রে তারা কোন জায়গাটাতে আসলে ব্যর্থ হচ্ছিলেন বা ঠিক কী কারণে তারা লেজেন্ড প্লেয়ার থেকে ভালো একজন ম্যানেজার হয়ে উঠতে পারছিলেন না? সোলশারের কথাটা একটু বলি, যেটা হচ্ছে সোলশারের জন্য অনেকদিন ধরেই যেটা বলা হচ্ছিল, তাকে যখন আনা হয় তিনি কিন্তু দলকে একটা খুব খারাপ অবস্থা থেকে খুব দ্রুত স্টেবল করতে পেরেছিলেন। সো সোলশারের ক্ষেত্রে যেটা তার পক্ষে যেটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট ছিল, যে তার মধ্যে বলা হচ্ছিল ইউনাইটেডের ডিএনএটা আছে। ইউনাইটেড ডিএনএটা কি? ইউনাইটেডের ডিএনএ হচ্ছে ইউনাইটেডের ওভারঅল অ্যাটমসফিয়ার বা ওভারঅল যে ফিলোসফি, যে ক্লাবের যে ব্যাপারটা, সেটা তার মধ্যে খুব ভালো মতো ছিল। তিনি ক্লাবকে খুবই রেসপেক্ট করেন, ইউনাইটেডের প্লেয়ারদের বা ইউনাইটেড ফ্যানদের ওয়ান অফ দ্য ফেভারিট পারসনস তিনি। ক্লাবের অনেক দিন তিনি ছিলেন, ক্লাবের সবাইকে তিনি জানেন ক্লাব কেমন চায় বা কী চায় বা ক্লাবের ডিরেক্টররা কী চায়, এসব দিক দিয়ে তাকে খুবই লং টার্ম একটা প্রসপেক্ট হিসেবে ভাবা হয়েছিল। এবং এই জন্য এই সিজনও শুরু থেকে কিন্তু তাকে ওই ব্যাকিংসটা দেওয়া হচ্ছিল। এমনকি স্যাক করার কিছুদিন 1 মাস আগেও যখন কিনা লিভারপুলের কাছে 5টা গোল খেয়ে হারতে হয়েছিল, এরপরে কিন্তু ক্লাব থেকে কিন্তু বলা হয়েছিল যে না, আমরা সোলশারের উপরই কিন্তু আমরা ট্রাস্ট রাখছি এবং সোলশারই কিন্তু রাইট পারসন ইউনাইটেডকে গাইড করার জন্য। এবং তখনও কিন্তু তার ব্যাকআপ বা বিকল্প খুব বেশি খোঁজা হয়নি। এমনকি সিটির কাছে হারার পরও সোলশারকে নিয়ে কিন্তু খুব বেশি ইউনাইটেডের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তখনও না, এখনও আমরা তাকে টাইম দিতে রাজি আছি। শেষ পর্যন্ত ওয়াটফোর্ডের কাছে 4 গোল হারার পরে সোলশারকে শেষ পর্যন্ত ইউনাইটেড স্যাক করে দিল। এবং সেটা কিন্তু কিছুটা তারাও কিন্তু এই জিনিসটা যেটাকে বলা যায় যে কিছুটা অপ্রত্যাশিত ইউনাইটেডের বোর্ডের কাছ থেকে, কারণ তারা কিন্তু সেভাবে কিন্তু ব্যাকআপের চিন্তা করেনি। এবং আমরা যদি দেখি যে সোলশার কেন ব্যর্থ হয়েছেন, সেটা বলবো যে ইউনাইটেডের ডিএনএ থাকার পরেও তার মধ্যে যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল, যেটা নিয়ে আসলে ইউনাইটেডের ফ্যান থেকে শুরু করে সবাই কম বেশি কনসার্ন ছিল, সেটা হচ্ছে তার মধ্যে অ্যাডাপ্টেবিলিটির অভাব। দেখুন, সোলশার এমন নয় যে একদমই খারাপ টেকনিশিয়ান। সোলশার সিটিকে 2 থেকে 3 বার হারিয়েছেন, বা চ্যাম্পিয়ন্স লিগে তার কিছু দারুণ মোমেন্ট আছে, যেমন পিএসজির এগেনস্টে পিএসজির মাঠে গিয়ে তিনি জিতেছেন 2 বার। এবং তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আরও বেশ কিছু গ্রুপ পর্বে কিছু ভালো ম্যাচ জিতেছেন। প্রিমিয়ার লিগে তার সিটি ছাড়াও আরও বড় টিমের সাথেও ভালো ভালো কিছু পারফরমেন্স আছে। সেগুলোতেও কিন্তু টেকটিক্যালি তিনি কিন্তু বেশ প্রমিজিং একটা কিছুর আভাস দিয়েছিলেন। কিন্তু তার প্রবলেমটা কী ছিল? তার প্রবলেমটা ছিল তিনি যথেষ্ট পরিমাণে অ্যাডাপ্টেশন বা যথেষ্ট পরিমাণে ফ্লেক্সিবল ছিলেন না। এই ফ্লেক্সিবিলিটির প্রবলেমটা ছিল যে তার সাবে মূলত, কারণ তিনি দেখা যাচ্ছে যে ম্যাচের সময় অনেকগুলো ক্রুশাল মোমেন্টে তিনি ক্রাঞ্চ মোমেন্টে তিনি ঠিক রাইট সাবটা করতে পারছিলেন না বলে তার বিরুদ্ধে সবসময় একটা কমপ্লেইন বা যেটাকে বলে কনসার্ন ছিল। এবং এটার জন্য কিন্তু তাকে বেশ কিছু বড় ম্যাচে হয়তো মূল্য দিতে হয়েছে। যেমন আমরা সবাই জানি যে ইউরোপা লিগের ফাইনালে তিনি কিন্তু লিগটা বা শুরুতে ইউনাইটেড করেও গোলটা কিন্তু পরে ধরে রাখতে পারেনি এবং শেষ পর্যন্ত কিন্তু ইউনাইটেড ফাইনালটা হেরেছিল টাই ব্রেকারে গিয়ে। এবং এটা ছাড়াও এফএ কাপ বা আরও লিগ কাপের মতো বেশ আরও কিছু নকআউটে সেমিফাইনালের মতো জায়গায় গিয়েও তিনি কিন্তু পারেননি। সো এই জায়গাটা নিয়ে তাকে নিয়ে সবসময় কনসার্ন ছিল যে তিনি আসলে বড় ম্যাচ বা বিগ ম্যাচগুলোতে যথেষ্ট পরিমাণে অ্যাডাপ্টিভ নন। লিগে তিনি খারাপ করছিলেন না, কিন্তু স্টিল লিগেও বেশ কিছু ম্যাচে দেখা গেছে যে তিনি সাবে যথেষ্ট পরিমাণে যেটাকে বলা হয় যে যথেষ্ট পরিমাণে ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সের পরিচয় দিতে পারছেন না। সো এইসব জায়গাতে তাকে নিয়ে সবসময় একটা কনসার্ন ছিল। তার ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি সমস্যা কখনোই ছিল না, ইনফ্যাক্ট কোনো সমস্যাই ছিল না। প্লেয়াররা তাকে যথেষ্ট রেসপেক্ট করে, ক্লাব থেকে তাকে সাপোর্ট দেওয়া হয়েছে এখনও। ইনফ্যাক্ট লাস্ট আমরা শুনতে পেয়েছি লাস্ট 2-3 মাসে এসে প্লেয়ারদের মধ্যে একটু কিছুটা ট্রাস্টের জায়গাটা নাকি একটু ঘাটতি দেখা দিচ্ছিল, যে না সোলশার হয়তো ঠিক ডিসিশনগুলো নিচ্ছে না সবসময়। বিশেষ করে ভন ডিবিকের মতো প্লেয়ারকে টানা বাইরে বসিয়ে রাখার পর এবং ফ্রেড ম্যাকটমিনেকে টানা খেলিয়ে যাওয়ার পরে, বা আরও কিছু প্লেয়ারদের প্রতি বসিয়ে রাখার পরে, বা আরও কিছু প্লেয়ারকে টানা খেলিয়ে যাওয়ার পরে তার নাকি প্লেয়ারদের মধ্যে একটা দেখা যাচ্ছিল যে না, অনেক প্লেয়ার মনে করছিল যে তিনি কি রাইট পারসন। বাট এগুলো কিন্তু সবই মিডিয়ার বিভিন্ন রকমের মিডিয়া রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি। এগুলো কতদূর সত্যি বা মিথ্যা আমরা জানি না। বাট যেটা বটম লাইন যেটা সত্যি, সেটা হচ্ছে সোলশারকে দিন শেষে চলে যেতে হয়েছে। সো এটা কিন্তু তার অ্যাডাপ্টেবিলিটির একটা বড় কনসার্ন ছিল। আর জাভির ক্ষেত্রে কোমানের ক্ষেত্রে আমি আনন্দের কাছে জানতে চাইবো। আমি একটু শুরু করি যে কোমানের ক্ষেত্রে যেটা আসলে বলা হচ্ছিল যে কোমান বার্সার ডিএনএ তার মধ্যে যথেষ্ট নেই, বা বার্সার ফিলোসফিটা তার মধ্যে ওভাবে ছিল না। সো এই ক্ষেত্রে আমি দুটো প্রশ্ন করি যে কোমানকে একটু তাহলে আনলাকি যে বার্সার যে সিজনে তাকে দায়িত্ব নিতে হয়েছিল, নাকি আসলেই তার মধ্যে ফিলোসফিটার অভাব ছিল?
কোমানকে একটু নিঃসন্দেহে দুর্ভাগা বলতেই হয়। তিনি এমন একটা সময় বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন যেখানে বার্সেলোনা বোর্ডই আসলে অর্থনৈতিকভাবে অনেক বেশি বাজে একটা পরিস্থিতিতে পড়ে আছে অনেক সময় ধরে, এবং তাদের যেটা পরবর্তী বছর তিনি মেসিকে তিনি 1 বছর পেয়েছেন এবং পরবর্তী বছরে মেসিকে আসলে ছেড়ে দিতে হয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে, এবং আরও নানাবিধ কমপ্লিকেশন যেটা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, বিভিন্ন লেখালেখি হয়েছে। এছাড়াও আসলে যেখানে আসলে কোমান ব্যর্থ হয়েছেন সেটাতে অবশ্যই আমি কিছুটা একমত পোষণ করি আপনার সাথে, এবং আমার নিজেরও কিছু একটা মতামত আছে এই ব্যাপারে যে কোমান তিনি নিঃসন্দেহে একজন বার্সেলোনার জন্য লেজেন্ডারি প্লেয়ার, এবং তিনি বার্সেলোনার জন্য ইয়োহান ক্রুইফের আমলে তিনি যা করে গেছেন বার্সেলোনার জন্য সেটা বার্সেলোনা অবশ্যই সেটা মনে রাখবে। কিন্তু তিনি ম্যানেজার হিসেবে তিনি সাউদাম্পটনে যখন ছিলেন, এভারটনে যখন ছিলেন, তিনি ভালো করেছেন। তিনি নেদারল্যান্ড দলে যখন কাজ করেছেন তিনি তার মতো করে করেছিলেন, কিন্তু তারপরও তার উপর একটা ভরসা নিয়ে কিছুটা হলেও সন্দেহ ছিল বার্সেলোনা ভক্তদের, বিশেষ করে বার্সেলোনা বোর্ড যদিও তার উপর ভরসা রেখেছিল, কিন্তু ওখানে তিনি আসলে ব্যর্থ হয়েছেন দুটি জায়গায়। একটা হচ্ছে যে তিনি ডেফিনেটলি তিনি একটি সিস্টেমে তিনি দলকে খেলাতে ব্যর্থ হয়েছেন। তিনি একটা প্রপার ফরমেশন অনুযায়ী বা দলকে একটা সিস্টেমের আন্ডারে এনে তিনি কখনো সেই জায়গাটা স্ট্যাবলিশ করতে পারেনি যে তার দলটার আইডেন্টিটি, সেটা বার্সেলোনা আইডেন্টিটি হোক বা তার আইডেন্টিটি হোক, তার ফিলসফি হোক, তিনি সেই ফিলসফিটাকে বা সেই আইডেন্টিটিটাকে তিনি স্ট্যাবলিশ করতে পারেননি আসলে। এবং দ্বিতীয়ত যে বড় ব্যাপারটি হচ্ছে যে যেটা বলছিলাম যে বার্সেলোনা বোর্ড তার উপর ভরসা রাখলে আসলে বার্সেলোনার যে ভক্ত সমর্থকরা আছেন বা সোসিও যারা ছিলেন তারা আসলে তারা কোমানের উপর থেকে ভরসাটা হারিয়ে ফেলেছিলেন, যেটা একটা ম্যানেজারের জন্য খুবই বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। আপনি যদি একটু খেয়াল করেন যে বর্তমানে জাভি এসছেন এবং জাভিকে আসলে অনেক বড় বোর্ড ব্যাকিং দেওয়া হচ্ছে বা ভক্তরা তাকে হচ্ছে সমর্থন করতে চাইছেন, কেননা তিনি আলসাদে তিনি যখন হচ্ছে খেলেছেন, আলসাদে তিনি যখন খেলিয়েছেন তার দলকে, তিনি একটা স্পেসিফিক ফরমেশনে বা স্পেসিফিক একটা সিস্টেমে বা একটা ফিলসফির আন্ডারে তিনি খেলিয়েছেন। এখানেই আসলে আপনার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল আমার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রোঅ্যাক্টিভনেস এবং রিঅ্যাক্টিভনেস আসলে একজন লেজেন্ডারি ম্যানেজার এবং একজন মাঝারি মানের ম্যানেজারের মধ্যে বড় একটা পার্থক্য করে দেয়। আসলে আপনি যদি দেখেন সোলশায়ারের ক্ষেত্রে, আপনি যদি দেখেন কোমানের ক্ষেত্রে, আপনি যদি দেখেন ল্যাম্পার্ডের ক্ষেত্রে, তারা কিন্তু মূলত একজন রিঅ্যাক্টিভ ম্যানেজার ছিলেন। তাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স অবশ্যই ছিল, তাদের নিজস্ব ট্যাকটিক্যাল চিন্তাভাবনা থেকে তারা দলকে অবশ্যই একটা সাফল্য এনে দিয়েছিলেন, কিন্তু আসলে একটা লঙ্গার রানে আপনি যদি প্রোঅ্যাক্টিভ না হলে আপনি নির্দিষ্ট সিচুয়েশনে আপনি কখনোই আপনার দলকে ম্যানেজ করতে পারবেন না। আপনি আপনার বিগ ম্যাচের আগে বা ক্রাঞ্চ মোমেন্টে আপনি কোন ডিসিশনটা নেবেন সেই ব্যাপারে আপনি আসলে কখনোই সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন না। আমি যদি এখন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান পরিস্থিতির দিকে দেখি, ম্যানচেস্টার ইউনাইটেড এমন একজন ম্যানেজার পেতে চলেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে, যিনি আসলে জার্মান আধুনিক ফুটবলের গডফাদার হিসেবে পরিচিত, রালফ রানিয়েক, যাকে নিয়ে আসলে প্যাভিলিয়ন আমাদের পডকাস্টে কথা হয়েছে, যেটা আপনারা আমাদের ইনফো কার্ড থেকে শুনে নিতে পারবেন, আমাদের ইনফো কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই রালফ রানিয়েক কিন্তু আসলে অনেক বছর তার ফিলসফিটা বিল্ড করতে করতে তিনি আসলে এই পর্যায়ে এসছেন, এবং যিনি কিনা আসলে গেগেন প্রেসিংয়ের একজন প্রতিষ্ঠাতা, যেই প্রেসিং ফলো করে আসলে জুনিয়র নাগলসম্যান খেলে থাকেন, এবং যেই প্রেসিংয়ের আন্ডারে হচ্ছে ইউর্গেন ক্লপ আসলে এই সিস্টেমে খেলে থাকেন। তো এই ফিলসফিটা বা এই ধরনের একটা স্ট্যাবলিশ সিস্টেম কে হচ্ছে দলের মধ্যে ইন্টিগ্রেট করানোটা আসলে একজন লেজেন্ডারি ম্যানেজারের একটা বড় কর্তব্য বা দায়িত্ব, যেটা পেপ গার্দিওলা করতে পেরেছেন, যেটা ইয়োর্গেন ক্লপ করতে পেরেছেন, যেটা টমাস টুখেল করতে পেরেছেন, যেটা আসলে অন্যদিকে সোলশায়ার বা কোমান বা ল্যাম্পার্ড করতে ব্যর্থ হয়েছেন। তো কিন্তু তারপর আসলে দেখুন যে যেমনটা আসলে লেজেন্ডারি প্লেয়ারের ক্ষেত্রে যেমন তারা আসলে ভালো ম্যানেজার হতে পারবেন কি পারবেন না সেটার একটা গ্রাফ ঊর্ধ্বমুখী কিন্তু আমরা দেখছিও বর্তমানে। যেমন জাভি আসলে এসে ভালো করছেন মোটামুটি বলা যেতে পারে, সেটা আমরা নিয়ে হয়তো পরবর্তীতে দেখবো। কিন্তু যদি আমরা এদিকে মিকেল আর্তেতার কথা ধরি, মিকেল আর্তেতা এসেই হচ্ছে এফএ কাপ জিতেছেন তার দলকে নিয়ে, তিনি বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু তাও মোটামুটি তিনি একটা দলকে ভালো অবস্থায় রাখার চেষ্টা করছেন। স্টিফেন জেরার্ড এসছেন অ্যাস্টন ভিলাতে রেঞ্জার্সের সাথে স্কটিশ প্রিমিয়ার লিগ জেতার পর। এদিকে ক্রিস্টাল প্যালেসে প্যাট্রিক ভিয়েরা আছেন, আর্সেনাল লেজেন্ড, তিনিও মোটামুটি ভালো করছেন। তো আমি একটু জানতে চাইবো অমলান ভাইয়ের কাছে, এখন যারা ভালো করছেন, লেজেন্ডারি প্লেয়ার বড় ম্যানেজার হিসেবে ভালো ম্যানেজার হিসেবে ভালো করছেন, তাদের ব্যাপারে একটু জানতে চাইবো যে তারা কেন ভালো করছেন। হ্যাঁ, এখন আসলে লিজেন্ডারি যারা ভালো করছেন তাদের মধ্যে যেমন আমরা যদি ভালো করার তালিকা বলি, সেক্ষেত্রে অবশ্যই জিনেদিন জিদানের নামটা সবার আগেই আসবে, পেপ গার্দিওলাও অবশ্যই আছেন। তো জিদানেরটা একটু যদি বলি, জিদানেরটা যেহেতু সাম্প্রতিককালে সবচেয়ে বড় উদাহরণ যে ক্লাব লিজেন্ড থেকে সরাসরি ক্লাবের লিজেন্ড ম্যানেজার এবং লিজেন্ড প্লেয়ার দুটোই। সো জিদানকে আমরা সবাই জানি যে ফুটবলের ইতিহাসে তিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ারদের একজন তাকে বলা হয়। এখন তো তিনি ম্যানেজার হিসেবেই টানা 3টে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। বাট জিদানের ব্যাপারটা কি একটু অন্যরকমই, কারণ জিদানের কিন্তু নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ফুটবলিং ফিলোসফি বা
যে কোনো ওরকমভাবে কোনো আলাদাভাবে ট্যাকটিক্যালি যে খুব দুর্দান্ত কিছুর মানে লক্ষণ বা খুব প্রোয়েক্টিভ কিছু সেটা কিন্তু দেখা যায়নি। কিন্তু এমন না যে জিদান ট্যাকটিক্যালি মাস্টার মাইন্ড বা ওরকম কিছু নন, সেটা অবশ্যই নয়। তিনি ট্যাকটিক্যালি দুর্দান্ত বলেই কিন্তু তিনি রিয়ালকে কিন্তু এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগা এনে দিতে পেরেছেন। বাট যে জিনিসটা হচ্ছে যে জিদানের ব্যাপারটা ছিল যে জিদান সবসময় চেষ্টা করেছেন যে ক্লাবের প্লেয়ারদের মধ্যে বেস্ট আনার জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণে স্বাধীনতা নিয়ে খেলতে দেওয়ার, এবং একই সাথে ক্লাবের ম্যানেজারিয়াল যে জিনিসটা বা প্লেয়ারদের ড্রেসিং রুমের জিনিসটা সেটা খুব ভালোভাবে সামলানো। সো এইখানে আমার কাছে মনে হয় যে একটু ইন্টারেস্টিং যে ব্যাপারটা, জিদান যেভাবে ক্লাবের প্লেয়ারদের থেকে রেসপেক্ট পেয়েছেন সেটা আসলে তার পাওয়ারই কথা। কারণ সবাই জানে যে তিনি শুধু রিয়ালেরই নন, ওয়ার্ল্ডেরই সবচেয়ে গ্রেটেস্ট প্লেয়ারদের একজন, এবং ম্যানেজার হিসেবেও তাকে সে রেসপেক্টটা অবশ্যই শুরুতে দেওয়া হচ্ছে এবং সেটা তিনি আদায় করে নিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা জিদান যদি মানে পেরেছেন সেটা আসলে অন্যরা পারছেন না কেন বা পারেননি কেন। এইখানে আমার যেটা মনে হয় যে সোলশারের ক্ষেত্রে অন্তত তিনি প্লেয়ারদের থেকে খুবই ভালো রেসপেক্ট পাচ্ছিলেন এবং এখনও হয়তো পান। ল্যাম্পার্ড হয়তো সেটা পাননি কোনো একটা আনফর্চুনেট কারণে, বাট স্টিল এই প্লেয়ার মানে লিজেন্ডদের, ক্লাব লিজেন্ডদের একটা সবসময় এটা একটা অ্যাডভান্টেজ থাকে যে না প্লেয়ারদের কাছ থেকে তাদের ওই ইয়াটা থাকে যে না ঠিক আছে ইনি হচ্ছে ক্লাবের সবচেয়ে ভালো প্লেয়ারদের একজন। সো এখন যারা ভালো করছেন, যেমন জিদান ভালো করেছেন অলরেডি, বা আমরা দেখতে পাচ্ছি যে প্যাট্রিক ভিয়েরা খুব ভালো করছেন, যদিও তিনি ঠিক ক্রিস্টাল প্যালেসের লিজেন্ড নন, বাট তিনি এখন বেশ ভালো কাজ করছেন, বা তিনিও কিন্তু আর্সেনালের লিজেন্ড একটা প্লেয়ার ছিলেন। অথবা আমরা বলতে পারি জাভি বা স্টিফেন জেরার্ডের কথা বলতে পারি, যে দুজনেই কিন্তু মাত্রই দায়িত্ব নিয়েছেন। সো আমরা দুজনকে নিয়ে একটু পরে জিজ্ঞাসা করছি, বাট তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না তাদের একটা জাভির ক্ষেত্রে যেরকম একটা নির্দিষ্ট ফুটবলিং ফিলোসফি আছে সেটা হয়তো জেরার্ডের মধ্যে আমরা আস্তে আস্তে দেখতে পারবো, আমরা জানি না এখনও। বাট আমার যেটা বলতে চাচ্ছি, লিজেন্ড প্লেয়ারদের একটা বড় মধ্যে এখন যারা কাজ করছেন তাদের মধ্যে পেপ গার্দিওলা যেরকম, তাদের মানে পেপ গার্দিওলার মেন্টরিংটা কিন্তু হয়েছে পুরোপুরি অন্যরকমভাবে। সো এইখানে আসলে আমরা খুব বেশি ডিটেলার বলতে যাচ্ছি না। আমি বরং যেটা বলতে চাই যে আরেকটা সমস্যার কথা, যেটা আসলে আমরা একটু আগেই বলছিলাম, যে আমার কাছে সবসময় মনে হচ্ছিল যে ক্লাব যারা লিজেন্ড এখন যারা পাচ্ছেন না তাদেরকে হয়তো একটু আগে নিয়ে আসা হয়েছে। এমন নয় যে তারা প্রফেশনাল কোনো কেরিয়ার বা প্রফেশনাল কোনো ডিগ্রি ছাড়া এসেছেন, তাদের কিন্তু সবারই একটা উয়েফার লাইসেন্স থেকে শুরু করে অনেক কিছু টিম ম্যানেজ করেছেন। সোলশার যেমন মোল্ডে থেকে ম্যানেজ করে এসেছেন, কার্ডিফের কোচ ছিলেন, এছাড়া ল্যাম্পার্ড এর আগে ক্লাব ম্যানেজ করেছেন, ডার্বি কান্ট্রি সম্ভবত ছিলেন। আমরা জানি যে জেরার্ড তো অবশ্যই রেঞ্জার্সের কোচ ছিলেন, বাট পিলোটা হয়তো আমার কাছে মনে হচ্ছে খুব বেশি তাড়াহুড়ো হয়ে গেছে, কারণ তারটা একটু অনেকটা আনএক্সপেক্টেড ছিল। বিশেষ করে সারি চলে যাওয়ার পরে খুব দ্রুতই তাকে এনে দেওয়া হলো এবং তাকে এক সিজন পরে আসলে চলে যেতে হলো। আমি অবশ্যই বলবো যে পিলোর কেসটা একটু বেশি তাড়াহুড়ো ছিল, কারণ নর্মালি ক্লাব লিজেন্ডদেরকেও একটা দায়িত্ব দেওয়ার একটা প্রক্রিয়া আছে। পিলোর ক্ষেত্রে আমার মনে হয় যে খুবই বেশি তাড়াহুড়া করা হয়েছিল। সো বাট এটা আসলে তার ক্যারিয়ারের জন্য খারাপ হয়েছে, কারণ শুরুতেই একটাকে বড় ক্লাব থেকে ধাক্কা খাওয়ার পরে তারা হয়তো ম্যানেজারিংয়ের জন্য যে বুস্টটা দরকার বা যে কনফিডেন্সটা দরকার সেটা হয়তো কিছুটা ব্রেক হয়েছে। বাট আমি এখন আনন্দের কাছে যেটা জানতে চাইবো যে আমরা যদি একটু ফরওয়ার্ড লুকিং দেখি যে জাভি দায়িত্ব নিয়েছেন, জাভির ব্যাপারে একটু জানতে চাইবো যে প্রথম কথা যে জাভির আসলে চ্যালেঞ্জগুলো কী কী। জাভি বার্সেলোনার লিজেন্ড, আমরা সবাই জানি তিনি আল সাদে কাজ করেছেন, সেখানেও ভালো করেছেন। এখন বার্সেলোনায় তার চ্যালেঞ্জগুলো কী কী, আর অবশ্যই স্টিভেন জেরার্ড আসলে স্টিভেন জেরার্ডের ক্যারিয়ার পার্টটা আসলে কেমন হচ্ছে। তিনি রেঞ্জার্সে ছিলেন, ওখান থেকে তিনি অ্যাস্টন ভিলা এখন এসেছেন, এরপরে লিভারপুল আসলে তিনি কেমন করবেন, এই দুইটা জিনিস যদি একটু আমাদেরকে বলতেন ডিটেইলি। এর আগেও আমরা প্যাভিলিয়নের পডকাস্টে জাভিকে নিয়ে কথা বলেছি যে বার্সেলোনার ম্যানেজার হিসেবে জাভি কেমন করবেন। তিনি যেমন প্লেয়ার ছিলেন, পেপ গার্দিওলারা যেভাবে খেলে এসছেন, সেরকম প্লেয়ার হিসেবে জাভি আসলে বার্সেলোনা ম্যানেজার হিসেবে কীরকম করবেন সেটা নিয়ে বিস্তারিত আমরা প্যাভিলিয়নের পডকাস্টে এর আগেও কথা বলেছি, যেটাও আপনারা ইনফোকার্ড থেকে শুনে নিতে পারবেন। তবে এর মধ্যে পার্থক্য হচ্ছে জাভির অধীনে এর মধ্যে বার্সেলোনা দুটি ম্যাচ খেলে ফেলেছে, একটি লা লিগা এবং আরেকটি চ্যাম্পিয়ন্স লিগে। অবশ্যই পার্থক্যটা দেখা যাচ্ছে যে জাভি যেই ফিলসফিতে খেলতে চান সেখানে আসলে তার উইঙ্গাররা অনেক বেশি ইনভলভ হয়ে দলে খেলবে, এবং তার যে সিনিয়র দুই প্লেয়ার আছেন পিকে এবং বুস্কেটস, তাদের বিশেষ করে বুস্কেটস হচ্ছে মিডফিল্ডে যেরকম কমান্ড নিয়ে খেলেছেন এই দুই ম্যাচে, সেটা আসলে কিন্তু পেপ গার্দিওলার বার্সেলোনা বা এর আগে ইয়োহান ক্রুইফের বার্সেলোনার মধ্যে ওই যে ডিএনএর ব্যাপারটা ছিল সেটা কিন্তু তিনি রিইনস্টেট করতে চাচ্ছেন, এবং সেটারই একটি অ্যাডভান্সড ফর্ম তিনি আসলে জাভি বার্সেলোনা দলে রিইনস্টেট করার চেষ্টা করবেন বা ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন তার খেলোয়াড়দের মধ্যে। এবং বার্সেলোনার যেই আরেকটা বড় আইডেন্টিটি যে ইয়াং প্লেয়ারদেরকে প্রমোট করা লা মাসিয়া থেকে, যেটা কিন্তু কোমানও আসলে করেছিলেন, কোমান সেই ক্রেডিটটা পাবেন যে তিনি পেদ্রি এবং গাভির মতো দুজন প্লেয়ারকে হচ্ছে বার্সেলোনা মূল দলে নিয়ে এসছেন। সেখানে জাভি এসেই কিন্তু হচ্ছে
একজন খুবই বার্সা বি দলের একজন প্লেয়ারকে তিনি ইন্টিগ্রেট করেছেন। এর মাঝখানে বারহুয়ান যতদিন অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন তিনি হচ্ছেন এল আবদে নামে একজন খুবই ইয়াং প্রমিজিং একজন ট্যালেন্টকে বার্সেলোনা দলে হচ্ছেন প্রমোট করেছেন, এবং জাভি হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করবেন, এবং জাভি অবশ্যই তার হাতে খুবই বড় একটা সুযোগ থাকবে যে তার হাতে এত ইয়াং ক্রপ অফ ট্যালেন্টকে নিয়ে তিনি তার ফিলসফি বিল্ড আপ করার জন্য একটা বড় সুবিধা এবং সুযোগ তিনি পাবেন। এবং যেহেতু তিনি একটা বড় সময় তিনি বার্সেলোনা আইডেন্টিটিকে মনে ধারণ করেছেন এবং খেলায় সেটার প্রতিফলন দেখা গিয়েছে, এবং সেটা তিনি আলসাদের কোচিংয়ের সময়ও তিনি এই কাজটাই করেছিলেন যে বলের পজিশন রেখে সেটাকে খুবই হাই টেম্পো বিল্ড আপ করে হচ্ছে সামনে বল প্রোগ্রেস করে খেলাটা, সেটাও কিন্তু বার্সেলোনাতে দেখা যাবে। এবং তার বড় চ্যালেঞ্জটা থাকবে হচ্ছে বার্সেলোনার বর্তমান যেই বাজে পরিস্থিতি, সেটা লিগ রেজাল্ট থেকে হোক বা সব কিছু মিলে হোক, তিনি সেটা সামাল দেওয়ার চেষ্টা করবেন। যদি জেরার্ডের ক্ষেত্রে দেখা যায়, জেরার্ড লিভারপুল একজন লেজেন্ড, তিনি তার সবচেয়ে বড় সিভিটা হচ্ছে যে তিনি স্কটিশ প্রিমিয়ার লিগে যে রেঞ্জার্সের মতো একটা রেঞ্জার্সকে তিনি হচ্ছে স্কটিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন প্রায় 9-10 বছর পর, যেখানে কিনা সেল্টিকের একটা মনোপলি ছিল। তার জন্য একটা বড় একটা সুযোগ, এবং যেটা আসলে সুযোগ লিভারপুলের জন্য, কেননা আসলে ইউর্গেন ক্লপ 2023 সাল পর্যন্ত লিভারপুলে কন্ট্রাক্টে আছেন, এবং তিনি আভাস পাওয়া যাচ্ছে তিনি আসলে একটা বড়সড় ছুটিতে চলে যাবেন, বা লিভারপুলের পর তিনি হয়তো অন্য কোনো কান্ট্রিতে অন্য কোনো একটা ক্লাব ম্যানেজ করবেন। লিভারপুলের জন্য যেমন এটা একটা বড় সুযোগ, তেমনি জেরার্ডের জন্য একটা বড় সুযোগ যে তিনি অ্যাস্টন ভিলার মতো একটা ইংলিশ প্রিমিয়ার লিগের বড় একটা ক্লাবে এসে তিনি কতটা মানিয়ে নিতে পারেন এবং তার সিস্টেমে তিনি কীভাবে দলকে ভালো করে করার সুযোগ দিতে পারেন। অ্যাস্টন ভিলা কিন্তু নিঃসন্দেহে তারা বড় বড় কিছু প্লেয়ার এই সিজনে এনেছে, বুয়েন্দিয়া এসছেন, লিওন বাই এসছেন। সো তাদেরকে তিনি কীভাবে ম্যানেজ করেন এবং তাদেরকে ইউজ করে কীভাবে ভালো ফলাফল নিয়ে আসেন, সেটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি লিভারপুল আসলে দেখতে চাইবে যে জেরার্ড ম্যানেজার হিসেবে কেমন করেন, এবং তারা অবশ্যই দেখবে যে 2023-এ ক্লাব চলে যাওয়ার পর জেরার্ডকে তাদের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া যায় কিনা, সেই ব্যাপারে তাদের লক্ষ্য থাকবে। যদি সব মিলে শেষ করতে চাই, আসলে বর্তমানে লিজেন্ড প্লেয়ার দিন আমরা কথা বলেছি যে সোলশায়ার, ল্যাম্পার্ড এবং পিলো যেখানে ব্যর্থ হচ্ছেন, সেখানে আসলে মোটামুটি জেরার্ড এবং জিদান ভালো করে গেছেন, এবং জেরার্ড ভালো করছেন, তিনি স্কটিশ প্রিমিয়ার লিগ জিতেছেন, এবং অন্যদিকে জাভি এসছেন। তো অনেক রকম ব্যাপার নিয়ে আলোচনা করা আছে। যদি শেষ মুহূর্তে কিছু এই ব্যাপারে অ্যাড করতে চান অমলান ভাই, যদি অ্যাড করতে পারেন। না, শেষ মুহূর্তে আসলে কিছু অ্যাড করার নেই। আমরা আসলে দেখতে চাই যে জাভি বা জেরার্ড এখন কেমন করেন। আমরা খুবই আগ্রহ নিয়ে তাদের কোচিং দেখার জন্য ওয়েট করব। অবশ্যই ক্লাব লিজেন্ডরা আরও ভালো করুক বা আরও ভালোভাবে তারা যথেষ্ট সময় নিয়ে আসুক, সেটা আসলে সবাই চায়, কারণ দিন শেষে তারা ক্লাবের অবশ্যই একটা অংশ এবং ক্লাবের মানে অ্যাচিভমেন্টের মধ্যে তাদের নাম সবার আগে আসবে। সো দেখা যাক সামনে তারা আসলে কেমন করে। সো সবাইকে আবারও ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের কথা এতক্ষণ শোনার জন্য। আমি আমলা মুস্তাকিম হোসেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কত কথা বলে শোনার জন্য। ধন্যবাদ।